আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরই ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, 2 জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত। হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। অধিকৃত পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলা। দখলদারদের গুলিতে আহত অন্তত 2, বেইত সাহরে ফিলিস্তিনিদের পাশে অধিকার কর্মীরা। ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত 2, আহত অন্তত 4। রাশিয়া নিয়ন্ত্রিত ডোনেস্কের শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। এবং মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগ। ভারত, জাপান সহ 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। নতুন ট্যারিফ চাপানোর কৌশল বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাসমিলা খান। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরপরই ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ফ্লোরেন্স অঞ্চলে একের পর এক আফটারশকের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা প্রত্যাহার করা হলেও আতঙ্কে উপকূল ছেড়েছেন লাখ লাখ মানুষ। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের অংশ, পাশাপাশি 2 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার স্থানীয় সময় ভোরে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। ইউএসজিএস এর হিসেবে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয় আশপাশের এলাকায়। মূল ভূমিকম্পের পরপরই আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। 5.9, 5.6, 6.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মাউমেরে থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধসে পড়েছে একটি ভবনের অংশ। আতঙ্কে রাস্তায় ছুটে আসছেন মানুষ। প্রাথমিক হিসেবে প্রায় 5 লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের ঝুঁকিতে ছিলেন। এর মধ্যেই কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়াসি এবং দক্ষিণ পূর্ব সুলাওয়াসিতে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বাসিন্দাদের সৈকত নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে যেতে বলা হয়, যদিও পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় মাউন্ট ইবু। অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়মিত ঘটনা। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 285 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 4,000 মানুষ। দেশটির পেরেইরা শহরে ধসে পড়া হোটেলের নিচ থেকে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরপরই নতুন করে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে ভূমিকম্পের আঘাতে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। দেশটির পেরেইরা শহরে ধসে পড়া একটি হোটেলের নিচে তার সন্ধান মেলে। এরপরই নতুন করে শুরু হয় উদ্ধার তৎপরতা। কংক্রিট, ইট আর ধাতব কাঠামোর স্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন জীবিত থাকতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও উদ্ধার অভিযান ধীরে ধীরে রূপ নিচ্ছে নিখোঁজদের হিসাব আর ধ্বংসস্তূপ সরানোর কাজে। পেরেইরাতে সম্পূর্ণ ধসে পড়েছে অন্তত 66টি ভবন। অন্যদিকে ঘরবাড়ি হারিয়ে পার্ক সহ খোলা জায়গায় অস্থায়ী তাঁবু বানিয়ে আশ্রয় নিয়েছে বহু পরিবার। গাছের সঙ্গে দড়ি ও ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী আবাস। খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পেলেও অনেকে হারিয়েছেন তার সবকিছু। ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, তাঁবু, টর্চ ও কম্বলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনে চ্যালেঞ্জের মুখে কলম্বিয়া সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হুঙ্কার অপেক্ষা করে ইরান বলছে অনুমতি ছাড়া কোনো জাহাজই নিরাপদে হরমুজ পার হতে পারবে না। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে বলেও দাবি তাদের।
হরমুজ প্রণালী ঘিরে প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। এবার আন্তর্জাতিক নৌপথ থেকে নিজেদের ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে সংঘাত বিপজ্জনক মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা আগে কখনো দেখা যায়নি। তবে ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের প্রধান সামরিক কমান্ডার জানান, ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারই নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে না। প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইরানের হাতেই রয়েছে বলে জানান এক সামরিক মুখপাত্র। হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নেতৃত্ব ও সামরিক বাহিনী ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবগত। একই সঙ্গে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব গতিবিধি নজরদারিতে রাখার কথাও জানিয়েছে ইরানি বাহিনী। যে কোনো হুমকির জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ও পাকিস্তান তেহরানের সঙ্গে বার্তা বিনিময় ও যোগাযোগ অব্যাহত রাখলেও এটিকে কোনোভাবেই আলোচনা বলা যাবে না বলে স্পষ্ট করেছেন তিনি। আগের কূটনৈতিক পথগুলো কার্যকর না হওয়ায় নতুন একটি অস্থায়ী কাঠামো তৈরির চেষ্টা চলছে, যা পরবর্তীতে চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে বলেও জানান আরাকচি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের দাবি, বন্দরের বেসামরিক অবকাঠামো ও জাতীয় সম্পদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকায় আগুন ধরে যায়। তবে হুতিদের দাবি, বেসামরিক স্থাপনা নয়, সৌদি সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ, অস্ত্র ও যুদ্ধজাহাজ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করে, ইয়েমেনের সাদা প্রদেশের আকাশ সীমায় সৌদি সামরিক বিমান প্রবেশের জবাবেই ওই হামলা চালানো হয়। ওমান উপসাগরে হামলার শিকার ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়েছে জ্বালানি তেল। এরই মধ্যে 2000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে তেলের পুরো আস্তরণ। 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হয় আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক সংরক্ষিত এলাকার কাছাকাছি হওয়ায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখা দিয়েছে। গেল জুনের শুরুতে ইয়েমেনের কাছে হামলার শিকার হয় জাহাজটি। যে তেল নিয়ে বিশ্বজুড়ে এত হাহাকার, সেই তেলই এখন ভাসছে বিশাল সাগরে। রাশিয়া থেকে ভারত যাওয়ার পথে জুনের শুরুতে হামলার শিকার হয় প্রায় 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ওমানের উপকূলে আটকে যায় জাহাজটি। ধীরে ধীরে সাগরে ছড়িয়ে পড়তে থাকে তেল। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে 2000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তেলের আস্তরণ। বিশ্লেষকরা বলছেন, ওমানের রাস মাদরাকা এলাকায় প্রায় 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে বড় বিপদ হতে পারে সামুদ্রিক প্রাণীদের, কারণ তেল ছড়িয়ে পড়েছে হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায়। এখানে রয়েছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা, বিরল সামুদ্রিক কচ্ছপ সহ নানা প্রাণীর আবাস রাস মাদরাকা এলাকায়। পানিতে তেলের আস্তরণ ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে এসব প্রাণীর খাবার ও আবাসস্থল। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত তেল সরানো না গেলে এটি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ। টানা 250 দিনের বেশি সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দেখা দিয়েছে খাবার ও নিত্যপণ্যের সংকট। দীর্ঘ মোতায়েনে মানসিক চাপে ভুগছেন নাবিকরা। পরিস্থিতি সামাল দিতে রণতরীটি বদলে নতুন যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় 5000 নাবিক ও সামরিক সদস্য নিয়ে চলা এই দীর্ঘ মোতায়েন এখন রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাবার, সাবান, টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট, নষ্ট টয়লেট ও প্লাম্বিং, লন্ড্রি সুবিধা বন্ধ এবং দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারায় নাবিকদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। হতাশায়ও ভুগছেন অনেকে।
জাহাজটির কয়েকজন সদস্য সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। এমন অভিযোগে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের কাছে পাঠানো চিঠিতে পানি দূষণ, নিরাপত্তা ঝুঁকি, ডাক ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের অভিযোগ তুলেছেন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিনও বলেছেন জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানার কথা, গরম পানির সংকট এবং অনেক সময় খাবার রেশন করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এক নাবিকের স্বজন জানিয়েছেন দীর্ঘ সময় বন্দরে না যাওয়ায় ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় তার পরিবারের সদস্য প্রায় 29 কেজি ওজন হারিয়েছেন। বিমান ওঠানামা ও ইঞ্জিনের অবিরাম শব্দ কম্পনও নাবিকদের শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তুলছে। 2025 সালের এক গবেষণাতেও দেখা গেছে দীর্ঘ সমুদ্র যাত্রায় থাকা নৌবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপের হার অন্য বাহিনীর তুলনায় বেশি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত বলেছেন ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নৌবাহিনীর দাবি যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও জাহাজে বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে প্রশান্ত মহাসাগরে যাওয়ার কথা থাকলেও পরে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। টানা 200 দিন কোনো বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকার রেকর্ডও গড়েছে রণতরীটি। এখন পূর্বনির্ধারিত রোটেশন পরিকল্পনার অংশ হিসেবে এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। হেব্রনে দখলদারদের গুলিতে অন্তত 2 জন আহত হয়েছেন। বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অন্তত 15 ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। অন্যদিকে বেত সাহুরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন অধিকার কর্মীরা। জাতিসংঘ বলছে চলতি বছরই অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায় পশ্চিম তীরের হেব্রনে দখলদারদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পাশাপাশি পশ্চিম তীরের কুসরা গ্রামে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। 3টি বাড়ির প্রবেশ পথ বন্ধ করে তাঁবু স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এছাড়া বিচ্ছিন্ন করা হয়েছে পানি ও বিদ্যুতের লাইন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 2 শিশুসহ অন্তত 15 ফিলিস্তিনি পানি ও বিদ্যুৎহীন অবস্থায় বাড়ির ভেতর আটকা রয়েছেন। অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে শুক্রবার সেখানে যান ইসরায়েলি ও বিদেশি অধিকার কর্মীরা। তবে ইসরায়েলি সেনারা ক্লোজড মিলিটারি অর্ডার দেখিয়ে তাদের বাড়িগুলোতে যেতে বাধা দেয়। কুসরার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বসতি স্থাপনকারীরা তাদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং পাথর নিক্ষেপ করছে। অনেকেই নিরাপত্তার কারণে নিজেদের ঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। এদিকে বেত সাহুরে ফিলিস্তিনি ভূমির মালিকদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলি ও ফিলিস্তিনি অধিকার কর্মীরা। তাদের অভিযোগ বসতি স্থাপনকারীদের বাধার কারণে নিজেদের জমিতে চাষাবাদ ও দেখভাল করতে পারছেন না ফিলিস্তিনিরা। জাতিসংঘ ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং শান্তির পথে বড় বাধা হিসেবে দেখছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছর বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে পানির অন্যতম উৎস দখলের অভিযোগ উঠেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ ঝর্ণার পানির প্রবাহ ঘুরিয়ে নেওয়ায় শুকিয়ে যাচ্ছে কৃষিজমি, বন্ধ হচ্ছে চাষাবাদ। অনেকে বলছেন পানি নিয়ন্ত্রণের এই কৌশল ফিলিস্তিনিদের নিজ ভূমি ছাড়তে বাধ্য করারই অংশ। তীব্র দাবদাহের মধ্যে পানির জন্য হাহাকার অধিকৃত পশ্চিম তীরের ফাসাইল গ্রামে। এমন পরিস্থিতিতেও সেখানকার বড় একটি ঝর্ণা ব্যবহারের উপায়ও নেই ফিলিস্তিনিদের জন্য। জায়গাটি দখল করেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা।
স্থানীয় কৃষকের অভিযোগ, ঝর্ণার পানির উৎস দখল করে নেওয়ার পর 3 মাস ধরে কোনো জমিতে 1 ফোঁটা পানিও পৌঁছায়নি। এতে শুকিয়ে গেছে বেগুন ও তরমুজের ক্ষেত। সম্ভব হচ্ছে না নতুন করে চাষও। বসতি স্থাপনকারীরা আমাদের জমি ও পানির উপর হামলা চালাচ্ছে। তারা পানির উৎসটি বন্ধ করে সেটি নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখানকার কৃষি জমিতে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে। পশ্চিম তীরের বাসিন্দাদের দাবি, জুনে অবৈধ বসতি স্থাপনকারীরা সেচের পাইপলাইন দখল করে পানির প্রবাহ ঘুরিয়ে দেয় প্রাচীন একটি পুকুরের দিকে। পরে সেটিকে ইসরায়েলি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করা হয়। পুকুরের পাশে থাকা সাইনবোর্ডে প্রায় 30 লাখ শেকেল বিনিয়োগের কথা উল্লেখ রয়েছে। ফিলিস্তিনি অধিকার কর্মীদের অভিযোগ, ঘটনাটি বিচ্ছিন্ন নয়। তাদের দাবি, উত্তর জর্ডান উপত্যকার 95% বেশি ঝর্ণা এখন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত 160টি পানি ও স্যানিটেশন স্থাপনায় হামলা হয়েছে। ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, পানির উৎস নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন এক নীরব যুদ্ধ যার প্রভাব পড়ছে পুরো একটি জনগোষ্ঠীর ওপর। অন্যদিকে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের দাবি, পশ্চিম তীরের এসব এলাকা তাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের অংশ। তবে আন্তর্জাতিক মহলের বড় অংশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করে। কাকুলি আখতার, সময় সংবাদ। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটির সরকার। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, লেবাননের বেসামরিক নাগরিকের সুরক্ষা সহ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে লেবানন ও সিরিয়া। লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলার ঘটনায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, পরিকল্পিতভাবে ঘরবাড়ি ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে লেবানন সরকার। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ইসরায়েলি এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে তিনি ইসরায়েলের ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলো সামরিক ঘাঁটি ছিল এমন দাবি অস্বীকার করেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জের দক্ষিণ লেবানন সফরের কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দেন লেবাননের প্রধানমন্ত্রী। কার্জ বলেছিলেন, ইসরায়েলি বাহিনী সেখানকার ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করছে এবং সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে। এদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে জাতিসংঘের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিশ্চিত করার কথা বলছে হিউম্যান রাইটস ওয়াচ। 2025 সালে লেবাননে আন্তর্জাতিক বাহিনী ইউনিফিল মোতায়েন করে জাতিসংঘ, যার মেয়াদ শেষ হবে এবছরই। এদিকে লেবানন সিরিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দামেস্কে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্মেলনের পরিকল্পনা হয়েছে। দুই দেশের মধ্যে এই নতুন সম্পর্ককে উভয় পক্ষের জন্য লাভজনক বলে বর্ণনা করেছেন লেবাননের বাণিজ্য মন্ত্রী। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে তার বৈঠকটি চমৎকার ছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধের বিল আটকে দিলেন সর্বোচ্চ আদালত। যোগাযোগ স্বাধীনতা ক্ষুণ্ণের অভিযোগ, নতুন আইন তৈরির নির্দেশ ম্যাখর। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলায় অন্তত 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে শপিং মলে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলায় মস্কো সহ বিভিন্ন অঞ্চলে ফের জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থনের বিরুদ্ধে রাশিয়া প্রচেষ্টা আরও জোরদার করবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে আবাসিক এলাকায় আঘাত হানে রুশ ড্রোন। এতে একটি বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন জরুরি নিরাপত্তা কর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
পাল্টা আক্রমণ হিসেবে রাশিয়া নিয়ন্ত্রিত দুনেস্ক অঞ্চলে শপিং মলে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে কয়েকজন কর্মী আহত হন। জরুরি বিভাগের বরাতে রুশ বার্তা সংস্থা জানায়, হামলায় মলের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার সময় ব্যবসায়িক কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় সেখানে মানুষের উপস্থিতি কম ছিল। হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করেন জরুরি বিভাগের কর্মীরা। ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাব পড়েছে রাশিয়ার জ্বালানি সরবরাহেও। মস্কোর বিভিন্ন পেট্রোল পাম্পে আবারও তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ লাইন। বিশেষ করে AI-95 পেট্রোল সংকটের কথা জানিয়েছেন অনেকে। এর আগে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে রুশ তেল শোধনাগারে হামলার পর দেখা দিয়েছিল জ্বালানি সংকট। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে চাপ তৈরি হয়েছে মস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলে। এর মধ্যে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা দুর্বল করতে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। তার দাবি, কিয়েভকে পশ্চিমা সহায়তা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংসে আরও কঠোর হবে রাশিয়া। যুদ্ধ অবসানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনাও নাকচ করে লেভরভ বলেন, দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান না হওয়া পর্যন্ত লড়াই থামাবে না মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধের ধাক্কা সামলে টিকেছিল ইউক্রেনের ইস্পাত শিল্প, কিন্তু এবার ইস্পাত কারখানা লক্ষ্য করে রাশিয়ার হামলার পাশাপাশি বাণিজ্য নীতিতে নতুন চাপ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আমদানি কোটা কমানো আর কার্বন শুল্কের কারণে বাজার হারানোর শঙ্কায় ইউক্রেনের ইস্পাত কারখানাগুলো। এতে করে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির অন্যতম প্রধান রফতানি খাত পড়েছে নতুন অনিশ্চয়তায়। রাশিয়ার হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের শিল্প কারখানা। তবু উৎপাদন সচল রেখেছেন ইস্পাত কারখানা জাপোরিজিস্তালের শ্রমিকরা। কিন্তু এখন রুশ হামলার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য নীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিল্প খাতটির জন্য। ইউক্রেনের মোট রফতানির প্রায় 15% আসে ইস্পাত খাত থেকে, আর এই উৎপাদনের প্রায় 80% ক্রেতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউক্রেনীয় ইস্পাতের ওপর শুল্ক স্থগিত করেছিল ইইউ। এতে যুদ্ধের মধ্যেও কারখানাগুলো উৎপাদন ধরে রাখতে পেরেছিল। কিন্তু চলতি বছরের 1 জুলাই থেকে বদলে গেছে পরিস্থিতি। প্রায় অর্ধেক কমেছে শুল্কমুক্ত আমদানির কোটা, আর নির্ধারিত সীমার বাইরে অনেক ধরনের ইস্পাত আমদানিতে বসছে 50% পর্যন্ত শুল্ক। আমরা দেখতে পাচ্ছি গল্প পাল্টে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে সমর্থনের বদলে বাধা পাচ্ছি আমরা। এর সঙ্গে যুক্ত হয়েছে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম অর্থাৎ সিবিএএম। কার্বন নিঃসরণের ওপর হিসাব করে এই শুল্ক নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের যুক্তি, এতে ইউরোপীয় উৎপাদকরা সুরক্ষা পাবেন এবং কার্বন নিঃসরণ কমাতে উৎসাহিত হবে শিল্প খাত। তবে ইউক্রেনের জন্য এটি এখন একটি বাড়তি চাপ। যুদ্ধের কারণে উৎপাদন, জ্বালানি, কাঁচামাল ও পরিবহন সহ সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। কৃষ্ণ সাগরের প্রধান রফতানি রুটও কার্যত বন্ধ থাকায় বিকল্প ইউরোপীয় বন্দর ব্যবহার করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, পোল্যান্ড বা রোমানিয়ার বন্দর দিয়ে কাঁচামাল আনা নেয় প্রতি মেট্রিক টনে $30 থেকে $40 পর্যন্ত বাড়তে পারে লজিস্টিক ব্যয়। এতে করে তুরস্ক, চীন ও ইউরোপের তুলনামূলক কম খরচের উৎপাদকদের সঙ্গে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে ইউক্রেন। পরিস্থিতি সামাল দিতে জাপোরিজিস্তালকে বেশি দামের ফ্ল্যাট স্টিলের বদলে কোটা বহির্ভূত পিগ আয়রন উৎপাদনের দিকে যেতে হতে পারে। কিন্তু এতে কারখানার প্রায় 50% সক্ষমতা অব্যবহৃত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগে 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব হয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি, অবৈধভাবে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর পেছনে জড়িত ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, কানাডা সহ কয়েকটি দেশ। ট্রান্সশিপমেন্ট বন্ধে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ছায়া লজিস্টিক্স নেটওয়ার্কের মাধ্যমে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানো নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের। হোয়াইট হাউসের বাণিজ্য ও উৎপাদন নীতি বিষয়ক কার্যালয়ের দাবি, 40টিরও বেশি দেশ পণ্যের লেবেল, প্যাকেজিং ও ইনভয়েস বদল করে চীনা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে সাহায্য করছে। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় প্রতি বছর তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে, যা সরাসরি মার্কিন শ্রমিক ও প্রস্তুতকারকদের পকেট থেকে চুরি যাচ্ছে।
গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের এই নেটওয়ার্কে চীনকে সহায়তাকারীদের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যালুমিনিয়াম ও মোটর যন্ত্রাংশের মতো খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ ট্রান্সশিপমেন্ট বন্ধে এরই মধ্যে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে চালানের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ট্রান্সশিপমেন্টে সহায়তাকারী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন জানিয়েছে এটি এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুল্ক আরোপের বিরুদ্ধে আইনি বাধার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন বিশ্ব বাণিজ্যে এই নতুন চাল চালছে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা বলছে, ক্ষতিপূরণ ও হারানো ভাবমূর্তি উদ্ধার করতে এখন জোরপূর্বক শ্রম ও অবৈধ ট্রান্সশিপমেন্টের অজুহাতে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ফারদিন মাঝার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক পারস্পরিকতা আইন সক্রিয় করেছে ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ব্রাজিলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিতেই এ পদক্ষেপ বলে জানান তিনি। এরই মাঝে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনার কথাও জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আইনি প্রক্রিয়া শুরু হলেও এখনই যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে না বলে জানায় কর্তৃপক্ষ। লুলার অভিযোগ, আগামী নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে শুল্ক বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, চাঁদের 2 গোলার্ধের ভিন্নতার রহস্য উন্মোচনের দাবি চীনা বিজ্ঞানীদের। মাটি বিশ্লেষণে মিলল সংঘাতের সূত্র। 2 অংশের পার্থক্যের কারণ 430 কোটি বছর আগের। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিল আটকে দিয়েছে সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শুক্রবার আদালতের রায়ে বলা হয়, বাক ও যোগাযোগ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে প্রস্তাবিত বিলটি। আদালতের রায়ের পর বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিল আটকে দিয়েছেন সর্বোচ্চ আদালত। কনস্টিটিউশনাল কাউন্সিল বা সাংবিধানিক পরিষদ জানায়, বাক ও যোগাযোগ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে প্রস্তাবিত বিলটি। আদালতের রায়ে বলা হয়, শিশুদের সুরক্ষার বিষয়টি আইনসম্মত ও বৈধ, তবে খসড়া বিলটি উপযুক্ত নয়। গেল মাসে বিলটির পক্ষে বিপুল ভোটে রায় দেন ফরাসি আইন প্রণেতারা। বিলটি পাশ হলে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে সামাজিক মাধ্যম ব্যবহারের বয়সসীমা নির্ধারিত হতো। তবে ফ্রান্সের যে কোনো বিল ফরাসি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্য কনস্টিটিউশনাল কাউন্সিলের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়। আদালতের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে যত দ্রুত সম্ভব বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অস্ট্রেলিয়াকে অনুসরণ করে কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। গেল জুনে একই ঘোষণা দেয় ব্রিটেন। বড়দিনের মধ্যে দেশটির পার্লামেন্টে এই প্রস্তাবগুলোর উপর ভোট হওয়ার কথা রয়েছে। শিক্ষাবর্ষের শুরু থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফ্রান্সে এই আইন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দেশটির সাংবিধানিক পরিষদ তা আটকে দেয়। এখন তার সম্ভব হচ্ছে না। যদিও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির শিশু কিশোরদের মস্তিষ্ক সুরক্ষার দাবি করে এই আইনের পক্ষে যুক্তিকতা আগেই তুলে ধরেছিলেন এবং আগামী বছরের মধ্যে এই আইন পাশ করার কথাও পুনর্ব্যক্ত করেছেন। এখন দেখার পালা, ভবিষ্যতে ফ্রান্সে অনূর্ধ্ব 15 বছর বয়সী শিশু কিশোররা আইনগতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন নাকি পারবেন না। সে পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত। এই উপলক্ষে দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। দিবসটি উদযাপনে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। সাংস্কৃতিক ও দেশাত্মবোধক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটি। এদিকে স্বাধীনতা দিবস ঘিরে ভারতের রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
লালকেল্লা ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই। হায়দ্রাবাদের লালসায় আইন বিশ্ববিদ্যালয়ে 2026 সালের স্নাতকদের আইনজীবী হিসেবে নিয়োগ বন্ধ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বেশিক্ষণ বহাল থাকেনি। বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে ভারতের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা নালসার শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি নেয় বিসিআই। ইন্ডিয়া বার কাউন্সিলের একটি সিদ্ধান্তকে ঘিরে আবারও ফুঁসে ওঠে ককরোচ জনতা পার্টি। নালসার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের নথিভুক্ত বন্ধ রাখার বিসিআই এর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন সিজেপির সদস্যরা। এরপর কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদলায় বার কাউন্সিল, জানায় সব শিক্ষার্থী নিজেদের পছন্দের রাজ্য বার কাউন্সিলে নথিভুক্ত হতে পারবেন। প্রধান বিচারপতি সূর্যকান্তকে নালসার সমাবর্তনে আমন্ত্রণ জানানো হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রস্তাবের বিরোধিতা করে উপাচার্য রেজিস্ট্রার এবং অধ্যাপকদের কাছে চিঠি দেন। এরপর বিসিআই জানায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত 2026 সালে নালসার থেকে পাশ করা কোনো গ্র্যাজুয়েট দেশের কোনো রাজ্যের বার কাউন্সিলে নাম নথিভুক্ত করতে পারবেন না। সেই সঙ্গে নালসার কর্তৃপক্ষকে বলা হয় ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থী ও অধ্যাপকদের বিষয়ে উপযুক্ত তদন্ত হবে। বিসিআই এর এই নির্দেশনার প্রতিবাদে সরব হয় ককরোচ পার্টি। সিজেপির নেতা অভিজিৎ দীপকে বৃহস্পতিবার রাতে এক্সে এ নিয়ে পোস্ট করেন। বিসিআই এর নির্দেশিকা ট্যাগ করে তিনি লেখেন, আইন পেশার সব তেলাপোকা একসঙ্গে এগিয়ে এলে কি হবে? একই সঙ্গে নির্দেশনা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে নালসার কর্তৃপক্ষ এখনও সমাবর্তনের দিন স্থির করতে পারেনি। শাফিনা সুলতানা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য ও পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুনের কারণে কুয়াশার মতো ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বায়ুদূষণ চরম মাত্রায় পৌঁছানোয় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শতাধিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত কৃত্রিম বৃষ্টির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে দেখা দিয়েছে দাবানল। শ্রিয়ামান জেলায় প্রায় 80 হেক্টর বনাঞ্চল জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে, যার অর্ধেক অংশ এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সারাওয়াক ও সীমান্তবর্তী ইন্দোনেশিয়ার বনভূমিতে লাগা দাবানলের প্রভাবে দেখা দিয়েছে তীব্র ধোঁয়া। বায়ুর মান আশঙ্কাজনক হারে নেমে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বাতাসের বিষাক্ততার কারণে সারাওয়াকের সিরিয়ান জেলার অন্তত 108টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবারের ধোঁয়ায় তীব্রতার অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে অবিলম্বে ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটানোর জন্য জোর দাবি তুলেছেন তারা। আমার মনে হয় এবারের ধোঁয়াশা আগের বছরগুলোর চেয়েও বেশি মারাত্মক। এমনকি এখন তো স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকার কৃত্রিম বৃষ্টির উদ্যোগ নেবে, যাতে ধোঁয়া যতটা সম্ভব কমিয়ে আনা যায়। ধোঁয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও প্রবীণরা। কুচিং শহরের বাসিন্দারা জানিয়েছেন চরম বায়ু দূষণের কারণে ঘরে ঘরে শিশুরা কাশি ও গলা ব্যথায় ভুগছেন। মালয়েশিয়ার পরিবেশ বিভাগের তথ্য অনুযায়ী সেরিয়ান জেলায় বায়ু দূষণ সূচক 179 গিয়ে ঠেকে। এছাড়া কুচিং ও শ্রিয়ামান এলাকায় সূচক রেকর্ড করা হয়েছে 168 ও 161, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মালয়েশিয়ার বায়ুমান সূচক অনুযায়ী 101 থেকে 200 পর্যন্ত মানকে অস্বাস্থ্যকর, 201 থেকে 300 পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং 300 এর উপরের মানকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এদিকে বর্নিও দ্বীপ সারাওয়াকের সাথে সীমান্ত ভাগ করে নেওয়ায় ইন্দোনেশিয়াতেও দাবানল দেখা দিয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ের খুব কাছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইউরোপ জুড়েই চলতি মৌসুমে অস্বাভাবিক মাত্রায় ছড়িয়ে পড়েছে দাবানল। জার্মানি, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের একের পর এক এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে, আর পুড়ে যাচ্ছে বিস্তৃত বনভূমি ও বাড়িঘর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। জার্মানির পশ্চিমাঞ্চলে ভয়াবহ আগুন একটি গ্রামে ছড়িয়ে যাওয়ায় প্রায় 2000 মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র, পরিচয়পত্র ও জরুরি ওষুধ নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাছের বনাঞ্চলের প্রায় 25 হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পর শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লদ অঞ্চলেও পাইন বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে গ্রামবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যেই পুড়ে গেছে প্রায় 1100 হেক্টর বনভূমি। আগুন লুগলন গ্রামের কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। গ্রিসের হালকিডিকি অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে দ্রুত। সিভিরি গ্রামের কাছে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় 150 দমকল কর্মী। আগুন ছড়িয়ে পড়েছে প্রধান সড়কের দুই পাশেও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী। ক্রোয়েশিয়ার উমিস শহরের কয়েকটি এলাকাতেও প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়েছে ঘাস, নিচু গাছপালা ও পাইনবন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়। এদিকে ইংল্যান্ডের বার্মিংহামের কাছে স্টোরবিজ এলাকায় দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। তীব্র তাপপ্রবাহের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত দমকল কর্মীরা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন দমকল কর্মী। ফায়ার সার্ভিস কর্মীরা এটিকে ইতিহাসের অন্যতম বড় দাবানল বলে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, পানির সংকট ও অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া বনাঞ্চলের সঙ্গে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবও এসব ভয়াবহ দাবানলকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, পানির সংকট ও অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া বনাঞ্চলের সঙ্গে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবও এসব ভয়াবহ দাবানলকে আরও তীব্র করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। রেকর্ড বৃষ্টি ও শক্তিশালী ঝড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ছে দুর্ভোগ। জাপানের টোকিওতে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 4 জনের। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ঝড় ও বন্যায় 3 জনের প্রাণহানি হয়েছে। বিদ্যুৎহীন লাখো মানুষ। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলেও টানা বৃষ্টিতে প্লাবিত সড়ক, ব্যাহত হচ্ছে জনজীবন। তলিয়ে আছে সড়ক, বাড়িঘর ও রেল লাইন। কাদামাটিতে ডুবে গেছে যানবাহন। রেকর্ড বৃষ্টিতে জাপানের টোকিওর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে 80টিরও বেশি বাড়িঘর প্লাবিত হয়। প্রায় 2,30,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 23,000 বাড়ি। এছাড়াও বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ, ব্যাহত হয় নারিতা বিমানবন্দরের বিমান ওঠানামা। এদিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে তীব্র ঝড় বৃষ্টিতে দেখা দিয়েছে ব্যাপক বন্যা। ক্যামব্রিজ সিটিতে ভেঙে পড়েছে বিদ্যুতের লাইন। ঝড়ে নানা দুর্ঘটনায় অঙ্গরাজ্যটিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। মধ্য পশ্চিমাঞ্চলের শক্তিশালী ঝড়ে প্রায় 4,50,000 বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। আরও ভয়াবহ ঝড়ের আশঙ্কায় সতর্ক কর্তৃপক্ষ। অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চলেও মুষলধারে বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। হিমালয়ে ঘেঁষা শহরগুলোতে প্লাবিত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহন। ধর্মশালায় সড়কের ওপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে দেখা যায়। রাউরকেলায় পানিতে তলিয়ে গেছে সড়ক, ব্যাহত হয়েছে যান চলাচল। আর ভাদেরহুয়া শহরের হঠাৎ পানি বেড়ে যাওয়ায় আটকা পড়েন স্থানীয়রা। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে জম্মু কাশ্মীরে স্বাভাবিকের তুলনায় 10% বেশি বৃষ্টিপাত হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চাঁদের 2 গোলার্ধের ভিন্নতার রহস্য উন্মোচনে নতুন সূত্র খুঁজে পাওয়ার দাবি করেছে চীনা বিজ্ঞানীরা। চাং-ই-6 মিশনের মাধ্যমে আনা চন্দ্রপৃষ্ঠের পেছনের অংশের মাটি বিশ্লেষণ করে এই তথ্য জানান গবেষকরা। তারা জানান, প্রায় 430 কোটি বছর আগের এক বিশাল সংঘাতই চাঁদের 2 পাশের উপাদানের পার্থক্যের মূল কারণ। পৃথিবী থেকে খালি চোখে তাকালে চাঁদের কাছের অংশে কালচে লাভা দিয়ে তৈরি বিশাল সমভূমি বা মারিয়া দেখা যায়। অন্যদিকে চাঁদের পেছনের অংশটি মূলত উজ্জ্বল পাহাড়ি অঞ্চলে ভরা, যেখানে এ ধরনের সমভূমির উপস্থিতি খুবই কম। চাঁদের 2 গোলার্ধের এই বৈপরীত্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য ছিল। এই রহস্য উন্মোচনে চীনের একাডেমি অব জিওলজিক্যাল সায়েন্সের গবেষকরা চাং-ই-6 মিশনের সংগৃহীত মাটির কণা বিশ্লেষণ শুরু করেন।
নিখুঁত পরীক্ষার জন্য তারা চীনে তৈরি প্রথম আয়নপ্রোব যন্ত্র ব্যবহার করেন। এই যন্ত্রটি মাত্র কয়েক মাইক্রোমিটার ক্ষুদ্র স্থানে আয়নের রশ্মি নিক্ষেপ করে মাটির উপাদান কতটা পুরানো বা কী ধরনের তা নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। গবেষণার ফলাফলে দেখা গেছে চাঁদের দুই পাশের এই পার্থক্যের পেছনে মূল ভূমিকা ছিল প্রায় 430 কোটি বছর আগের একটি প্রকাণ্ড সংঘাতের। চাঁদের পেছনের অংশের সাউথ পোল এইটকেন অববাহিকায় ঘটে যাওয়া ওই সংঘর্ষের ফলে ভূগর্ভস্থ উপাদানগুলো ওলট পালট হয়ে যায়। এর ফলে পেছনের অংশের মাটিতে তেজস্ক্রিয়তার মাত্রা চাঁদের আদিম উপাদানের চেয়ে অনেকটাই বেড়ে যায়। 2024 সালে চাং E6 যান চাঁদের পেছনের অংশের সাউথ পোল এইটকেন অববাহিকা থেকে প্রায় 1935 গ্রাম মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনে। এই নমুনা বিশ্লেষণ করে চাঁদের জন্ম, বিবর্তন এবং দুই পিঠের ভিন্নতার কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মাদক পাচারের অভিযোগে 2 সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাপন করেছে কোস্টারিকা। তাদের নিউ ইয়র্কের ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওয়াশিংটনের অভিযুক্ত গিলবার্ট কোস্টারিকাকে বড় মাদক ট্রানজিট হাবে পরিণত করায় ভূমিকা রাখেন। আরেক অভিযুক্ত গ্যাব্রিয়েল লোজালো কোকেন পাচারে কোস্টারিকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতেন বলে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুতি, ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর দীর্ঘদিনের মানসিক চাপে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। তবে দখলদার বাহিনীর হামলায় আদালত ভবন ক্ষতিগ্রস্ত হওয়া আর বিচারক কমায় দীর্ঘ হচ্ছে আইনি প্রক্রিয়া। অনেক নারীর অভিযোগ, দ্রুত বিচ্ছেদ পেতে তাদের ছাড়তে হচ্ছে দেনমোহর, ভরণপোষণ সহ প্রাপ্য অধিকার। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিদিন মানুষের ঘুম ভাঙে জীবনের চরম অনিশ্চয়তা নিয়ে। একদিকে খাবারের চরম সংকট, অন্যদিকে প্রতিটি মুহূর্তে জীবন হারানোর শঙ্কা। এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নারীদের জীবনে বিবাহ বিচ্ছেদ। বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা, অর্থকষ্ট আর দীর্ঘদিনের মানসিক চাপে দাম্পত্য সম্পর্কে তৈরি হচ্ছে দূরত্ব। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। বিচ্ছেদের পর শুরু হয় আরেক লড়াই। যুদ্ধে ধ্বংস হয়েছে উপত্যকার আদালত ভবন, প্রাণ হারিয়েছেন বিচারক সহ সংশ্লিষ্ট অনেকেই। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটেও ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম, যার কারণে বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত, ভরণ পোষণ ও অন্যান্য পারিবারিক মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ধর্মীয় আদালতগুলোতে ৮৭০০টিরও বেশি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছে। কিন্তু বিচ্ছেদের পর আদালতের কার্যক্রমের বিলম্বের কারণে নারীদের অধিকার আদায় করাও কঠিন হয়ে পড়েছে। আইনজীবীরা বলছেন, বিভিন্ন ভবনে বোমা বর্ষণে বহু নথি ও কাগজপত্র নষ্ট হওয়ায় নারীদের নিজেদের অধিকার প্রমাণ করা আরও কঠিন হয়ে গেছে। অনেক নারীর অভিযোগ, এমন পরিস্থিতিতে দ্রুত বিচ্ছেদের বিনিময়ে প্রায় ছেড়েই দিতে হচ্ছে দেনমোহর, ভরণ পোষণ ও আর্থিক অধিকার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ইতালিতে মধ্য আগস্টের ছুটিতে কমেছে কর্মব্যস্ততা। দীর্ঘ ছুটির সুযোগে প্রচণ্ড গরম আর তীব্র রোদ উপেক্ষা করে জুমার নামাজে বিভিন্ন মসজিদের ঢল নামে মুসল্লিদের। ভেতরে জায়গা না পেয়ে বাইরে অবস্থান নেন অনেকে। অতিরিক্ত উপস্থিতিতে কোথাও কোথাও হয় একাধিক জামাত। একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লির নামাজ আদায়ের সুযোগে সন্তুষ্টি প্রকাশ করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। ইতালিতে চলছে মধ্য আগস্টের টানা ছুটি, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ফেরাগস্তো। দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ততা কম থাকায় জুমার নামাজ ঘিরে দেশটির বিভিন্ন মসজিদে দেখা গেছে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। প্রচণ্ড গরম আর তীব্র রোদের মধ্যেও শুক্রবার মুসল্লিতে পূর্ণ হয়ে যায় মসজিদগুলো। জায়গা না পেয়ে বাইরে অবস্থান নেন অনেকে। অতিরিক্ত মুসল্লির উপস্থিতিতে অনেক মসজিদেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় একাধিক জামাত। একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লির জুমার নামাজ আদায়ের সুযোগ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। গ্রীষ্মকালীন ছুটি থাকাতে আগস্টে সবারই ছুটি, তাই আমরা প্রবাসীরা বিভিন্ন ভেনিসের মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা আসলে ভাগ্যবান, আমরা আসলে গর্বিত। জুমার নামাজে আপনারা দেখছেন অনেক মানুষ
এই আনন্দ সবসময় আমরা দেশে পেয়ে থাকি, কিন্তু আজকে এখানে প্রবাসী মাটিতে একসাথে নামাজ পড়ে খুবই আনন্দ লাগছে। মুসল্লিদের বিশাল সারি মসজিদ নামাজ শেষ করে আসতেছে, এটা আসলে প্রবাসের মাটিতে আমাদের ইসলামের টান, আমাদের দিনের প্রতি যে ভালোবাসা, দিনের প্রতি যে টান, সেই টানেরই একটা অংশ। ইতালিতে বর্তমানে প্রায় 25 লাখ মুসলিম ধর্মাবলম্বীর বসবাস। দেশ জুড়ে রয়েছে শত শত মসজিদ ও ইসলামিক সেন্টার। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, 2 জনের মৃত্যু। সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতেও অবিচল তেহরান। অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। এবং ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত 2, আহত অন্তত 4। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।